খুব অন্যায় হয়েছে, খুবই অন্যায় হয়েছে, অতএব এর কিন্তু কঠোর শাস্তি চাই। সুপ্রিম কোর্টে বলা হচ্ছে এক পক্ষের তরফ থেকে, আরেক পক্ষ বলছে হ্যাঁ হ্যাঁ অন্যায় তো হয়েছে, কিন্তু শাস্তি কতটা কি দেওয়া হবে সেটা তো সুপ্রিম কোর্ট বিচার করে দেখবে। সঙ্গে সঙ্গে আবার পাল্টা দাবি আসছে, ও তাহলে এখন থেকে সবকিছু সুপ্রিম কোর্টই করবে, সুপ্রিম কোর্টই সবটা দেখবে। তাহলে মহানুভাতা জজ সাহেব, আপনারা হাইকোর্টগুলোকে শুধুই মাছি মারার জন্য খুলে রেখে দিয়েছেন? আজ সুপ্রিম কোর্টে যে আলোচনা, যে হিয়ারিং হলো, শুনানি পর্ব, দুপক্ষের কথা বলা আপনারা জানেন। আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের অফিসে ইডির তরফ থেকে এই যে হানা দেওয়া হয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন, সেই নিয়ে ইডির তরফ থেকে মামলা নিয়ে শটান চলে যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টে। তার যে শুনানিটা হলো সেখানে একটা বিষয় খুব পরিষ্কার, আমাদের রাজ্য সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উকিল হিসেবে সেখানে অভিষেক মানু সিংভি, কপিল সিব্বল দুজনেই উপস্থিত ছিলেন। এবং সেখানে দেখা গেল কপিল সিব্বল বা অভিষেক মানু সিংভি দুজনের কারোরই কিন্তু অন্যায় যে একটা হয়েছে সেই নিয়ে খুব একটা কোনো দ্বিমত নেই, সেই নিয়ে কোনো বক্তব্য নেই। অন্যায় যে একটা হয়েছে, একটা সীমা যে অতিক্রম করা হয়েছে, মাত্রাতিরিক্ত একটা জায়গায় যে গোটা বিষয়টা পৌঁছে গেছে, সেটা নিয়ে কিন্তু খুব একটা কোনো তর্ক নেই। বরং তাদের তরফ থেকে যে আর্গুমেন্টটা সামনে রাখা হচ্ছে সেটা হলো, জজ সাহেব আপনারা একটু দেখুন যে অন্যায় যেটা হয়েছে সেটাকে আপনারা কিরকম অন্যায় বলবেন, মানে এটাকে কি আপনারা শুধু অন্যায় বলবেন, নাকি আপনি এটাকে খুব অন্যায় বলবেন? খুব অন্যায় বললে তার সাজাটা করা হবে, আর যদি শুধু অন্যায় হয় এবং তার সঙ্গে যদি সেই অন্যায়ের পেছনে একটা কারণও বেশ সুন্দর করে এস্টাবলিশ করা যায়, তাহলে কিন্তু এটাকে একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখা যেতেই পারে। তো সেই বিষয় নিয়েই আলোচনা। আজ একটা জায়গায় একটু হাসির ছলে কপিল সিব্বল একটি কথা বলেন। তিনি বলেন যে সত্যি কখনো কখনো দেখা যায় যে কিছু কিছু সত্য সেটা একদম সাদা কালো হয়, আবার কিছু কিছু সত্য রং চং মাখানো হয়। আর ব্যাপারটা হলো যে কে রং চং মাখাচ্ছে আর কার রং চং মাখানো সত্যই পছন্দ হচ্ছে, সেইটার উপরেই নির্ভর করছে গোটা বিচার প্রক্রিয়া। এবারে এই যে বিচার প্রক্রিয়া আজ হলো, সুপ্রিম কোর্টে যা যা কথোপকথন, যা যা কথা বলা হয়েছে, সেখানে যে বিষয়গুলো বারবারই আপনারা টিভিতে দেখতে পাচ্ছেন, খবরে দেখতে পাচ্ছেন, সেগুলো আমি আর রিপিট করব না। সারা দিন ধরে বিভিন্ন খবরের চ্যানেলে বারবার সেই নিয়ে কথা হয়েছে, সেই একই চর্বিত চর্বণে আমি যাব না, কিন্তু দুটো খুব ইন্টারেস্টিং পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজ প্রথমেই যেটা ইন্টারেস্টিং বিষয় বেশ চোখে পড়ার মতো, সেটা হচ্ছে আপনারা জানেন এমনিতেই আমাদের রাজ্য সরকারের কোনো মামলা টামলা থাকলে সেখানে হয় অভিষেক মানু সিংভি না হলে কপিল সিব্বল, দুজনের মধ্যে যে কোনো একজনকে দেখতে পাওয়া যায় রাজ্য সরকারের হয়ে সওয়াল করার জন্য। আজকে দেখা গেল এই মামলাতে দুজনেই রয়েছেন, অভিষেক মানু সিংভি এবং কপিল সিব্বল দুজনেই কিন্তু মামলাতে দাঁড়িয়েছেন রাজ্য সরকারের হয়ে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে, এবং তারই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। এবার দেখুন, এই সমস্ত বড় বড় লয়ারদেরকে নিয়ে আসার জন্য যে পরিমাণ টাকা পয়সা নষ্ট হয় বা যে পরিমাণ টাকা পয়সার প্রয়োজন হয়, সেটার যে অভাব কোনোদিনই আমাদের রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস শাসক দল তাদের ছিল না, সেটা তো খুবই পরিষ্কার। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অবশ্য নিজের দলের মামলা, মমতা বন্দ্যোপাধ্যায় দলনেত্রীর মামলা বলে টাকা পয়সা নিচ্ছেন না, এরকমটাও হতেও পারে, জানি না এরকমটা আদৌ কিনা, কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ফিটাও কিন্তু নেহাত কম নয়। যাই হোক, তো এবারে আজকে আদালতে যে বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং খুব গুরুত্বপূর্ণ, আপনারা জানেন যে প্রথম দিন যখন কলকাতা হাইকোর্টে জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসে মামলাটা ওঠে, সেদিন এমন একটা হই হট্টগোল, চিৎকার চেঁচামেচির পরিস্থিতি তৈরি হয়েছিল। চন্দ্রিমা ভট্টাচার্য উপস্থিত ছিলেন, চিৎকার এমন হয়েছে, এমন গন্ডগোল হয়েছে যে বিচারপতি কিছুই শুনতে পারেননি, তিনি এজলাস ছেড়ে বেরিয়ে গেছেন, মামলা মুলতুবি হয়ে গেছে। এই বিষয়টা কিন্তু আজ সুপ্রিম কোর্টে বারবার উঠে এসেছে। হাইকোর্টে এই পরিস্থিতি তৈরি হয়েছিল বা তৈরি করা হয়েছিল, সেই জিনিসটার কথা কিন্তু বারবার উঠে এসেছে। সলিসিটর জেনারেল তুষার মেহতা যে কথা বলেছেন সেটা যদি সত্যি হয়, এবং সাধারণ সুপ্রিম কোর্টে তো কেউ নিয়ে গিয়ে মিথ্যে প্রমাণ দাখিল করবেন না, তো সলিসিটর জেনারেল যে কথাটা বলেছেন, একদম আমি কোট আনকোট বলছি, তিনি বলছেন, I have placed on record WhatsApp chats that lobbying of the party in power, people were instructed by legal cell to go there saying come everyone. তৃণমূল কংগ্রেসের লিগাল সেলের তরফ থেকে সেদিন হোয়াটসঅ্যাপে সবাইকে এই মেসেজটা পাঠানো হয়েছিল যে তোমরা সবাই চলে এসো, এবং এইভাবে গোটা গন্ডগোলটা একদম অর্কেস্ট্রেট করা হয়েছিল, সবাইকে অত লোকজন নিয়ে গিয়ে হই হট্টগোলটা করা হয়েছিল, তৃণমূল কংগ্রেসের আইটি সেল এটা করিয়েছিল। এবার দেখুন, কলকাতা হাইকোর্টের ক্ষেত্রে এই কথাটা আমি বারবার বলেছি, বিভিন্ন সময় বিভিন্ন বিচারপতিদের এজলাস বয়কট করা, একেবারে তাদের এজলাসের সামনে ধর্নায় বসে পড়ে কাউকে ঢুকতে না দেওয়া, কোনো কেস করতে না দেওয়া, বিচারপতিদের নামে নানা রকম বাজে কথা বলা, হুলিয়া জারি করে দেওয়া, রীতিমতো তাদের নামে পোস্টার ফেলে দেওয়া, এই সমস্ত কিছু বারবারই দেখতে পাওয়া গেছে কলকাতা হাইকোর্টে। একটা প্রেশার ট্যাকটিক হিসেবে এগুলো ব্যবহার করা হয় যে আমাদের পছন্দ মতো যদি নির্দেশ না দেওয়া হয় তাহলেই আমরা এই সমস্ত গন্ডগোল করতে শুরু করব, বা আমাদের পছন্দ মতো নির্দেশ কেন আপনি দিলেন না তার প্রতিবাদ স্বরূপ আমরা এইভাবে বিক্ষোভ দেখাবো। হয়তো সেদিনকেও বিচারপতি ঘোষের এজলাসে যখন এই মামলা ওঠার কথা ছিল, সেদিনও এইরকমই একটা প্রেশার
ট্যাকটিক হিসেবে এই জিনিসটা করা হয়েছিল বা এই গোটা বিক্ষোভ চিৎকার চেঁচামেচিকে ব্যবহার করা হয়েছিল সেই কারণে। এই প্রসঙ্গ কিন্তু আজ সুপ্রিম কোর্টের আলোচনায় বারবার উঠে এসেছে। রাজ্যের তরফ থেকে যে আইনজীবীরা ছিলেন কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি, তারা যে কথাটা বারবার সুপ্রিম কোর্টকে বলছিলেন সেটা হচ্ছে এই মামলাটার হাইকোর্টে ফিরে যাওয়া উচিত, হাইকোর্টের এই মামলাটা শোনা উচিত। কেন সুপ্রিম কোর্টে এই মামলাটা প্রথমেই শোনা হবে? হাইকোর্টে অলরেডি এই মামলা দায়ের করেছে ইডি, তাহলে কেন সুপ্রিম কোর্টে তারা চলে আসছে? হাইকোর্টে যদি একটা নির্দেশ আসে তাহলে সেখান থেকে আবার একটা অ্যাপিল করার, একটা চ্যালেঞ্জ করার ব্যাপার থাকবে। সুপ্রিম কোর্টেই যদি প্রথমেই মামলাটা হয়ে যায় তাহলে তো চ্যালেঞ্জেরও বিষয় থাকবে না। আপনারা জানেন এমনিতেই প্রথমে একটু হাইকোর্টে যাব, সেখান থেকে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাব, সেখান থেকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাব, এইভাবে একটু বেশ সময় চলতেই থাকবে, ঝুলিয়ে রাখবো। এটা করতে এমনিও আমাদের রাজ্য সরকার বেশ পছন্দই করে। তো সেখানেই বারবার বলা হচ্ছিল যে হাইকোর্টে মামলাটা ফিরে যাক। এবার সেখানে সলিসিটর জেনারেল তুষার মেহতা যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে এই ঝামেলার। সেক্ষেত্রে কিন্তু আবার অভিষেক মানু সিংভি এই কথাটা বলেছেন যে ইডি বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা কিন্তু দুটো ঘোড়ার ওপরে প্যারালালি পা দিয়ে চলতে চাইছে। একই মামলা তারা হাইকোর্টেও করেছে, একই মামলা তারা সুপ্রিম কোর্টেও নিয়ে এসেছে। আর একদিন ঝামেলা হয়েছে মানেই বারবার যে ঝামেলা হবে এমনটা তো নয়। একদিন ঝামেলা হয়েছে তাই শুনানি হয়নি, কিন্তু তারপর আরেক দিন জাস্টিস শুভ্রা ঘোষের এজলাসেই কিন্তু শুনানি হয়েছে, শান্তিপূর্ণভাবে হয়েছে। তাহলে আপনারা এই মামলাটা কেন হাইকোর্টে ফিরিয়ে দেবেন না? দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয়টা এখানে উঠে আসছে সেটা হচ্ছে, প্রথমেই বলে দিই, বারবারই আদালতে কিন্তু অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা উঠে আসছে। এবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসটা একটু কানে লাগতে পারে, কারণ তৃণমূল কংগ্রেস এখন জাতীয় রাজনৈতিক দল নয়। সেই যে তকমাটা সেটা তৃণমূল কংগ্রেস হারিয়েছে অনেকদিন আগেই, এখন তারা একটি আঞ্চলিক শক্তি, কিন্তু তাদের নামের মধ্যে অল ইন্ডিয়া কথাটা রয়েছে। তো অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আদালতে এটা বারবার এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীও সেই কথাই বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যে প্রতীক জৈনের বাড়িতে গিয়ে ইডির হানা বন্ধ করে দিয়েছিলেন বা আইপ্যাকের দপ্তরে চলে গিয়েছিলেন এবং সমস্ত নথিপত্র নিয়ে তিনি যেভাবে বেরিয়ে এসেছিলেন, সেখানে কিন্তু তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি। তিনি গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে তার রাজনৈতিক দলের নথিপত্র রক্ষা করার জন্য। এবার এইখানে একটা মজার বিষয় খেয়াল করুন, যেটা আদালতেও পয়েন্ট আউট করা হয়েছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ইডির রেড আটকাতে প্রতীক জৈনের বাড়িতে প্রথম যখন গিয়ে পৌঁছান, তিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি। বলা হচ্ছে তিনি গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন হিসেবে। অথচ তিনি সঙ্গে করে আমাদের রাজ্য পুলিশের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ, তাদের সকলকে নিয়ে গেছেন। মানে একজন নেত্রী যার কোনো ক্ষমতা নেই, যিনি মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, যার কাছে মুখ্যমন্ত্রীর পাওয়ার নেই, তিনি গেছেন, অথচ তিনি আমাদের রাজ্যের সমস্ত বড় বড় প্রশাসনিক কর্তাদের সঙ্গে করে নিয়ে গেছেন। যাই হোক, এবং তারই সঙ্গে একবার ভেবে দেখুন, সেদিন ইডির যে অফিসাররা রেড করছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বা মমতা বন্দ্যোপাধ্যায় সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করেছেন বলে তাদের তদন্ত থামিয়ে দিতে বাধ্য হন, বা তাদের নথিপত্র সমস্ত মুখ্যমন্ত্রী নিয়ে বেরিয়ে চলে যাচ্ছেন বলে তারা থেমে যেতে বাধ্য হন, তারা যদি সেদিন জানতেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, তিনি তো গেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী হিসেবে, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার কাছে সাংবিধানিক ক্ষমতা নেই, যার কাছে মুখ্যমন্ত্রীর পাওয়ার নেই, সেই রকম একজন ব্যক্তি হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন, এমনটা যদি ইডির অফিসাররা জানতেন, তাহলে কিন্তু জাস্ট একজন রাজনীতিবিদ তাদের তদন্ত এইভাবে পণ্ড করে দিচ্ছে, তদন্তের মাঝে এইভাবে বাধা দিচ্ছে বলে তার বিরুদ্ধে যা যা আইনানুগ ব্যবস্থা নেবার, তাকে কাস্টাডিতে নেওয়া বলুন বা তার বিরুদ্ধে অন্য কোনো আইনি পদক্ষেপ নেওয়া, সেগুলো ইডির অফিসাররা করতে পারতেন, কারণ তাদের কাছে সেই ক্ষমতা রয়েছে। কিন্তু তারা তো মনে করেছেন মুখ্যমন্ত্রী এসেছে, মুখ্যমন্ত্রী সাংবিধানিক ক্ষমতার প্রয়োগ করছেন এবং মুখ্যমন্ত্রীর পাওয়ারটা তাদের থেকে অনেক বেশি, সেই কারণে তাদের কাগজপত্র নিয়ে যে বেরিয়ে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের দেখতে হয়েছে এবং তাদের তদন্ত পণ্ড হয়ে গেছে। ভাবুন একবার, ইডির অফিসাররা যদি জানতেন যে মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি। যাই হোক, এইটা এস্টাবলিশ করারই একটা খেলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীদের তরফ থেকে আদালতে। কপিল সিব্বল তার আর্গুমেন্টে এই কথাটা বারবার তুলে ধরেন যে একেবারে নির্বাচনের মুখে মুখে ইডির আইপ্যাকের দপ্তর এবং প্রতীক জৈনের বাড়িতে হানা দেওয়ার কি এমন দরকার পড়লো? যে কয়লা স্ক্যামের তদন্তের জন্য ইডি ওখানে গিয়ে পৌঁছেছিল এবং রেড করছে বলছে, সেই মামলাটায় শেষ রেকর্ডেড স্টেটমেন্ট হচ্ছে 2024-এ। তারপর থেকে ইডি ঘুমিয়েই ছিল। ইডি তারপরে করলোটা কি? গোটা 2024টায় তারা করলো কি? 2025-এ তারা কি করলো? হঠাৎ 2026-এ এসে একেবারে নির্বাচনের মুখে মুখে তাদের মনে পড়েছে যে রেড করতে হবে, এবং নির্বাচনের একেবারে মুখে তারা আইপ্যাকের দপ্তরে পৌঁছে গেছে। আইপ্যাক যে
যে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করে এই কথাই তথ্য তো সকলেরই জানা। তাহলে একেবারে নির্বাচনের মুখে মুখে ওই তদন্তের জন্য আইপ্যাকের দপ্তরে কেন যাবেন ইডির অফিসাররা? এবং আইপ্যাকের দপ্তরে যেখানে তৃণমূল কংগ্রেসের নথিপত্র রয়েছে, কনফিডেন্সিয়াল তথ্য রয়েছে, সেই সমস্ত কিছু রক্ষা করার জন্য দলের চেয়ারম্যান হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় তো সেখানে যেতেই পারেন। নিজের দলের নথিপত্র রক্ষা করার জন্য তিনি সেখানে পৌঁছে গেছেন, এই অধিকার তো তার রয়েছে। এবং তারই সঙ্গে কপিল সিব্বল বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতীক জৈনের বাড়িতে গিয়ে সমস্ত নথিপত্র, গাদা গাদা ফাইল সমস্ত কিছু বের করে নিয়ে চলে এসেছেন, এমনটা একেবারেই নয়, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। মমতা বন্দ্যোপাধ্যায় একটা ল্যাপটপ আর একটা ফোন, এই দুটো ছাড়া আর কিছুই তো নিয়ে আসেননি। তাহলে দলনেত্রী হিসেবেই যদি তিনি গিয়েছিলেন, তার সঙ্গে অত পুলিশের কর্তারা গিয়েছিলেন কেন? অত পুলিশ তার সঙ্গে কেন গেল? এই প্রশ্নেরও উত্তর দেওয়া হয়েছে। অভিষেক মানু সিংভি একটা আলাদা করে অ্যাডমিশন করেছেন এবং অভিষেক মানু সিংভি বলছেন পুলিশ গেছিল তারও একটা কারণ আছে। কারণটা হলো মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর পেয়েছিলেন যে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি প্রতীক জৈনের বাড়িতে আইপ্যাকের সমস্ত কাগজপত্র যা আছে সেই সব কিছু দেখতে চাইছে, সেই সমস্ত কিছু বের করে নিচ্ছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন যে তার নিজের দলের কাগজপত্র আছে, তাই সেগুলো রক্ষা করতে তিনি তড়িঘড়ি সেখানে পৌঁছে গেছেন। আর এই ইডির অফিসারদের অজ্ঞাত পরিচয় কেন বলা হচ্ছে? কারণ অভিষেক মানু সিংভি দাবি করছেন যে এই ইডির অফিসাররা ইনিশিয়ালি নিজেদের আইডেন্টিফাই করতে রিফিউজ করে, নিজেদের পরিচয় দিতে তারা অস্বীকার করে, সেই কারণে তারা অজ্ঞাত পরিচয় ব্যক্তি এবং সেই রকম কিছু লোকজন হঠাৎ কাগজপত্র ঘাটাঘাটি করছে, নিয়ে নিচ্ছে, সেটা আটকানোর জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে সেখানে পৌঁছান এবং তারপর জানা যায় যে এরা ইডির অফিসার। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন এইভাবে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাত থেকে নিজের দলের কাগজপত্র রক্ষা করার জন্য চলে যাচ্ছেন, তখন তো পুলিশকে সঙ্গে যেতেই হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় Z+ সিকিউরিটি পান, Z+ প্রোটেক্টেড পারসন, এবং সেই কারণেই পুলিশ তার সঙ্গে সেখানে গিয়ে পৌঁছেছে। একজন মুখ্যমন্ত্রী পুলিশ নিয়ে দলবল নিয়ে গিয়ে এইভাবে ইডির অফিসারদের ভয়টাই দেখিয়েছেন এবং তারপরে তদন্ত পণ্ড করে দিয়েছেন, ব্যাপারটা তো যথেষ্ট গন্ডগোলের, যথেষ্ট অন্যায়ের এবং তার জন্য শাস্তিও হতে পারে। কিন্তু মুখ্যমন্ত্রী তো পুলিশ নিয়ে জানেনি, পুলিশ গেছে তার কারণ তিনি একজন Z+ সিকিউরিটি পাওয়া ব্যক্তি, সেই কারণেই পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে গেছে। ওয়ান্স অ্যাগেন মুখ্যমন্ত্রী এইভাবে গিয়ে নথিপত্র ইডির অফিসারদের হাত থেকে চুরি করে নিয়েছেন, রীতিমতো ছিনিয়ে নিয়ে চলে এসেছেন এবং তদন্ত পণ্ড করে দিয়েছেন পুলিশকে সঙ্গে করে নিয়ে। গেট থেকে বিষয়টাকে যদি এইদিকে ঘোরানো যায়, তৃণমূল কংগ্রেসের দলনেত্রী গেছেন নিজের কাগজপত্র রক্ষা করার জন্য, কে না কে এসে তার কাগজপত্র ঘাটাঘাটি করছে, নিজেদের পরিচয় দিচ্ছে না, অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের হাত থেকে নিজের কাগজপত্র, দলের কাগজপত্র রক্ষা করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী হিসেবে নয়, দলের নেত্রী হিসেবে। এভাবে যদি ব্যাপারটাকে রাখা যায় তাহলে কিন্তু সেই মাত্রা, যেটা প্রথমেই বলছিলাম মাত্রার খেলা, কতটা অন্যায়, খুব অন্যায় না সাধারণ অন্যায়, সেই মাত্রার দিক থেকে ব্যাপারটাকে খানিকটা কমিয়ে আনা যাবে। এখন দেখার বিষয় এটাই যে এই যে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উকিলের তরফ থেকে, এটা আদৌ আদালতে ধোপে টেকে কিনা। সুপ্রিম কোর্টের তরফ থেকে আজ নোটিশ ইস্যু করা হয়েছে এবং সেই নোটিশে একদম প্রাঞ্জলভাবে বলতে গেলে যেটা বলা হয়েছে সেটা হলো ঝেড়ে কাশো। সবাইকে বলা হচ্ছে ঝেড়ে কাশো, তোমার কাছে যা তথ্য রয়েছে, তোমার যা বলার, পরিষ্কার করে একদম সত্যি কথাটা সামনে তুলে ধরো। যা যা অভিযোগ করা হয়েছে সেগুলো পরিষ্কার করে সামনে রাখা হোক এবং তারই সঙ্গে যার কাছে যা উত্তর চাওয়া হয়েছে তাদেরও একেবারে সত্যি কথা, সঠিক তথ্যের মাধ্যমে সুপ্রিম কোর্টকে জানাতে হবে। পরিষ্কার করে তোমাদের যার যা বক্তব্য সেটা কিন্তু সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরো। একদম আমি তর্জমা করে, একটা রাফ তর্জমা করে বলতে পারি সুপ্রিম কোর্টের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে সেটা হলো, এই যে কেসটা সুপ্রিম কোর্টে উঠেছে এর মাধ্যমে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উঠে আসে। একদিকে আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিভাবে তাদের তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে সেই নিয়ে যেমন প্রশ্ন উঠে আসে, তেমনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাজে নাক গলানো বা তাদের তদন্তকে বাধা দেওয়া সেটা কি করে হতে পারে সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে আসে। বিচারপতিরা বলছেন আমাদের বিশ্বাস, আমরা বিশ্বাস করি যে আমাদের দেশের আইন কানুন সমস্ত কিছু ঠিকঠাক রাখার জন্য প্রত্যেকটি সংস্থাকে নিজের মতো করে কাজ করতে দিতে হবে এবং সেই কারণেই সেই কাজের ক্ষেত্রে যদি কেউ বাধা সৃষ্টি করে তাহলে সেই অপরাধী যেন গা ঢাকা দেওয়ার কোনো জায়গা না পায় সেটা আমাদের নিশ্চিত করতে হবে। তারই সঙ্গে বিচারপতিরা বলছেন যে একদিকে এটা যেমন একেবারে সত্যি কথা যে কোনো রাজনৈতিক দলের কোনো নির্বাচনী কাজকর্মে নাক গলানোর বিন্দুমাত্র কোনো অধিকার কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নেই,
তেমনই আবার রাজনৈতিক কর্মসূচির নামে বা রাজনৈতিক তথ্য রাজনৈতিক দলের নথিপত্র আছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন একটি গুরুত্বপূর্ণ তদন্ত করছে, সেই তদন্তকে বাধাপ্রাপ্ত করা কি যায়? সেই কাজ থেকে, সেই সত্যের অনুসন্ধান থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কি বিরত রাখা যায়? আমি খুবই রাফ একটা তর্জমা আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু আদালতের মনোভাবটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। বেসিক্যালি আদালত যেটা বোঝার চেষ্টা করছে, যে সত্যটা সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করছে, সেটা হচ্ছে একটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা একটি রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কাজকর্মের ভেতরে কি নাক গলাতে গেছে, সেই সমস্ত কাজকর্ম কি চুরি করতে গেছে, নাকি একটি রাজনৈতিক দল তাদের অভ্যন্তরীণ কাজকর্মের দোহাই দিয়ে, দলের নথিপত্রের দোহাই দিয়ে এমন কিছু লুকানোর চেষ্টা করছে যার মাধ্যমে একটি দুর্নীতিকে ধামাচাপা দেওয়া হয়। এই মুহূর্তে ইডির বিরুদ্ধে যে এফআইআর গুলো করা হয়েছিল পশ্চিমবঙ্গের থানাগুলোতে, তার উপরেও কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। আর সুপ্রিম কোর্টের তরফ থেকে এই যে নোটিশ জারি করা হয়েছে, সেগুলো কাদের জারি করা হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের রাজ্যের পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা এবং কলকাতা পুলিশের ডিসি দক্ষিণ প্রিয়ব্রত রায়কে নোটিশ জারি করা হয়েছে। তাদের সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। এবার এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে এই জবাব দেওয়ার জন্য কতটা সময় লাগবে। যখন প্রশ্ন করা হয় তখন কপিল সিব্বল এবং অভিষেক মানু সিংভি, যারা রাজ্যের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে দাঁড়িয়েছেন, তারা কিন্তু সময় চেয়ে নেন। 3 দিনে তারা জবাব দিতে পারবেন না, 1 সপ্তাহেও তারা জবাব দিতে পারবেন না। তাদের জবাব দেওয়ার জন্য অন্তত 2 সপ্তাহ সময় তো লাগবেই, এ কথা তারা আদালতে জানান এবং 2 সপ্তাহ সময় তারা চেয়ে নেন। এবং তার ফলে জানা যাচ্ছে যে আগামী 3রা ফেব্রুয়ারি আবার এই মামলাটা কিন্তু আদালতে উঠতে চলেছে। এবার 3রা ফেব্রুয়ারি এই মামলার শুনানি আবার সুপ্রিম কোর্টে উঠবে এবং তারপর মোটামুটি আরো 2টো হিয়ারিং, আরো 2টো শুনানিকে যদি আরেকটু টেনে দেওয়া যায়, ব্যাস তারপরেই তো চলে আসবে ইলেকশন, দামামা বেজে যাবে নির্বাচনের। অতএব আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।